দফায় দফায় হামলার পর ফের যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা ইসরায়েলের। গাজায় দখলদার বাহিনীর হামলায় অন্তত ৪৪ ফিলিস্তিনি নিহত, ত্রাণবাহী ট্রাক প্রবেশেও নিষেধাজ্ঞা। রাশিয়ার গ্যাস কেন্দ্রে ইউক্রেনের ড্রোন হামলা, দোনেস্কের আরেকটি এলাকা দখল রুশ বাহিনীর। কিয়েভকে টমাহক মিসাইল দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র, ফক্স নিউজকে ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ চীনের, ন্যাশনাল টাইমস সেন্টারের তথ্য চুরি। বিদ্যুৎ সরবরাহ, যোগাযোগ সহ বিভিন্ন খাতে বিশৃঙ্খলার শঙ্কা বেইজিংয়ের। কাতার তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিতে সই করল পাকিস্তান আফগানিস্তান। সঠিক পথে প্রথম পদক্ষেপ আখ্যা পাক পররাষ্ট্রমন্ত্রীর, স্বাগত জানালো ওমান। এবং আগামী ৩ বছরে ৫ লাখ শ্রমিক নেবে ইতালি। আবেদন প্রক্রিয়া শুরু ২৩ অক্টোবর। দালাল চক্র থেকে সতর্ক থাকার আহ্বান প্রবাসী বাংলাদেশিদের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। দফায় দফায় হামলার পর যুদ্ধবিরতি পুনর্কার্যকরের ঘোষণা দিল দখলদার ইসরায়েল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আটকে দেওয়া হচ্ছে গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশও। এদিকে গাজার খান ইউনিস, দেইর আল বালাহ ও মধ্যাঞ্চলে একযোগে বিমান হামলা চালিয়েছে তেল আবিব। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ৪৪ ফিলিস্তিনি। সেনাদের ওপর হামলার অভিযোগে এই পাল্টা আঘাত বলে দাবি করে ইসরায়েল। তবে যুদ্ধবিরতি লঙ্ঘনের দাবি অস্বীকার করেছে হামাস। স্থানীয় সময় রোববার সকালে গাজার খান ইউনিস এলাকায় একের পর এক বিমান হামলায় আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে ধোঁয়ার কুণ্ডলী। হাসপাতাল সূত্রে জানা যায়, ইসরায়েলি গোলাবর্ষণ ও বিমান হামলায় নিহত হয়েছেন অনেকে। আহতদের দ্রুত নাসের হাসপাতালে নেওয়া হয়। নিহতদের বেশিরভাগই শিশু বলে জানান চিকিৎসকরা। গাজা উপত্যকার নুসাইরাত, খান ইউনিস, রাফা ও আল জাওয়াইদা শহরে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সশস্ত্র অভিজাত শাখা আল কাশেম ব্রিগেডের কমান্ডার সহ বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে জানায় আল আউদা হাসপাতাল। এছাড়া মধ্য গাজার এক আবাসিক এলাকায় ইসরায়েলি হামলায় ধ্বংস হয়েছে মিডিয়া প্রোডাকশন কোম্পানির ভ্যান ও সম্প্রচার সরঞ্জাম। নিহত হন কোম্পানির একজন সম্প্রচার প্রকৌশলী ও তার শিশু সন্তান। সহকর্মীরা জানান, এলাকাটি ছিল সম্পূর্ণ বেসামরিক, যেখানে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের টিম কাজ করছিল। হামলার নিন্দা জানিয়েছে স্থানীয় সাংবাদিক সংগঠনগুলো। ইসরায়েলি সেনাদের ওপর হামলার জবাবে এই অভিযান বলে দাবি করছে তেল আবিব। সেনাদের ওপর এ হামলার প্রতিবাদে হামাসকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য মতে ত্রাণবাহী ট্রাক প্রবেশও আটকে দেওয়া হয়েছে গাজায়। তবে যুদ্ধবিরতি লঙ্ঘনের দাবি অস্বীকার করেছে হামাস। এরই মধ্যে ইসরায়েল সফর একদিন স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এদিকে হামলার কয়েক ঘণ্টা পর যুদ্ধবিরতি পূর্ণ কার্যকরের ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল। রাজনৈতিক পর্যায়ে নির্দেশনা অনুযায়ী এবং গাজায় সিরিজ হামলার পর হামাসের ভঙ্গ করা যুদ্ধবিরতি কার্যকর শুরু হয়েছে বলে জানায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। ২০২৬ সালের নভেম্বরের পার্লামেন্ট নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ইসরায়েলের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। শনিবার ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 14কে দেওয়া সাক্ষাৎকারে এ আগ্রহ প্রকাশ করেন তিনি। পুনরায় প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে তিনি আত্মবিশ্বাসী বলেও জানান নেতানিয়াহু। যদিও বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কার, গাজা আগ্রাসন ও জিম্মিদের মুক্তি নিয়ে বেশ সমালোচিত হয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী এই নেতা। ডানপন্থী লিকুদ পার্টির এই নেতা 1996 থেকে 1999 এবং 2009 থেকে 2021 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। 2022 সালের ডিসেম্বরে জোট সরকারের পতনের পর আবারও ক্ষমতায় ফেরেন। ইসরায়েলকে নিরাপদ রাখার একমাত্র যোগ্য ব্যক্তি দাবি করা নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্কের কথাও উল্লেখ করেছেন। הבנים והבנות המופלאים שלנו שמסרו את נפשם במערכה ולווה אותם। গাজা আগ্রাসন শুরুর পর ইসরায়েল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ইউরোপের দেশগুলো। এরই ধারাবাহিকতায় সুইডেনে অনুষ্ঠিত হতে যাওয়া দ্য জিউইশ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ভেন্যুর অভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নানা কারণ দেখিয়ে তাদের নিষেধ করে দিয়েছে আর্ট হাউসগুলো। এ অবস্থায় ভেন্যু খুঁজে পাওয়া রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে জানান তারা। এই ঘটনার নিন্দা জানিয়েছে সুইডেনের সংস্কৃতি মন্ত্রী। এর আগে জার্মানির অ্যান্টিসেমিটিজম কমিশনার জানায়,
গাজা যুদ্ধ শুরুর পর থেকে দেশে ইহুদি বিদ্বেষী রেকর্ড মাত্রা ছুঁয়েছে। ইউক্রেনের ডোনেস্ক অঞ্চলের আরও একটি এলাকা দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। ইউক্রেনও রাশিয়ার ওরেনবার্গ প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে। এদিকে কিয়েভকে টমাহক ক্রুজ মিসাইল সরবরাহের কথা বিবেচনা করছেন বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পশ্চিমা সহায়তা থাকা সত্ত্বেও রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের জয় অসম্ভব বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধান প্রতিরক্ষা কর্মকর্তা। ক্রমেই তীব্র হচ্ছে রাশিয়া ইউক্রেন দুপক্ষের সামরিক উত্তেজনা। স্থানীয় সময় শনিবার ইউক্রেনের ডোনেৎস্ক অঞ্চলের আরও একটি এলাকা দখলে নেয়ার দাবি করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি ইউক্রেনের রেলপথ, সামরিক শিল্পকেন্দ্র এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ড্রোন প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় মস্কো। রুশ মন্ত্রণালয় আরও জানায়, ইউক্রেনের ১৪০টি ড্রোন, ৬টি হিমার্স ক্ষেপণাস্ত্র এবং 4টি গাইডেড বোমা ধ্বংস করেছে রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী। এদিকে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার পর্যন্ত রাশিয়ার ১৩৬টি ড্রোন ধ্বংস করার দাবি করে ইউক্রেন। এদিকে রাশিয়ার ওরেনবার্গ প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। স্থানীয় সময় শনিবার রাতে ওরেনবার্গ অঞ্চলে এই হামলার পাশাপাশি সামারার একটি তেল শোধনাগারও লক্ষ্যবস্তুতে পরিণত করে। ড্রোন হামলার পর কাজাখস্তান থেকে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, টমাহক মিসাইল সরবরাহ সহজ হবে না এবং ইউক্রেনকে কিছু ছাড় দিতে হতে পারে। ফক্স নিউজের সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি এখনও ইউক্রেনে দীর্ঘ পরিসরের টমাহক ক্রুজ মিসাইল সরবরাহের সম্ভাবনা বিবেচনা করছেন। যুক্তরাজ্যের সাবেক প্রধান প্রতিরক্ষা কর্মকর্তা ফিল্ড মার্শাল ডেভিড রিচার্ডস বলেন, বড় পশ্চিমা সহায়তা থাকা সত্ত্বেও ইউক্রেনের রাশিয়ার বিরুদ্ধে জয় অসম্ভব। তিনি বলেন, পশ্চিমারা শুধু ইউক্রেনকে লড়াইয়ে উৎসাহিত করেছে, তবে জয়ের জন্য প্রয়োজনীয় উপকরণ দেয়নি। একমাত্র সম্ভাব্য পরিস্থিতি হল সরাসরি ন্যাটোর হস্তক্ষেপ। এদিকে হাঙ্গেরি কেন পুতিন ট্রাম্প শীর্ষ সম্মেলন আয়োজন করবে তা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ইউরোপে একমাত্র হাঙ্গেরি শান্তির পক্ষে। তিনি আরও উল্লেখ করেন, হাঙ্গেরি অবিচলভাবে সংঘাতের কূটনৈতিক সমাধানকে সমর্থন করেছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বড় সাইবার হামলার অভিযোগ এনেছে চীন। স্থানীয় সময় রোববার এ তথ্য জানায় চীনের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি NSA কয়েক বছরের জন্য চীনের ন্যাশনাল টাইম সেন্টারের তথ্য হ্যাক করেছে বলে জানায় গোয়েন্দা সংস্থা। টাইম সার্ভিস সেন্টার চীনের সরকারি সময় নির্ধারণকারী সংস্থা, যা অর্থনীতি, শক্তি, পরিবহন ও প্রতিরক্ষা খাতে সম্প্রচার করে। চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ অবকাঠামোয় ব্যাঘাত ঘটলে আর্থিক বাজার, লজিস্টিক্স ও বিদ্যুৎ সরবরাহে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। কলম্বিয়ার প্রেসিডেন্টকে অবৈধ মাদক নেতা আখ্যা ট্রাম্পের, আর্থিক সহায়তা বন্ধের ঘোষণা, উল্টো অজ্ঞ বলে পাল্টা প্রতিক্রিয়া পেট্রোর, অভিযোগ অস্বীকার। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে পাকিস্তান ও আফগানিস্তান। দোহার বৈঠকে এই চুক্তি সই সঠিক পথে প্রথম পদক্ষেপ হিসেবে আখ্যা দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। স্বাগত জানিয়েছে ওমান। কাতারের দোহায় বৈঠকে বসে পাকিস্তান ও আফগানিস্তান। সীমান্তে ক্রমবর্ধমান সংঘর্ষ ও নিরাপত্তা হুমকির পরিপ্রেক্ষিতে দুই দেশ সিদ্ধান্ত নেয় অবিলম্বে যুদ্ধবিরতিতে যাওয়ার। আলোচনায় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অংশ নেয়। আফগানিস্তানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আফগান মন্ত্রী মুল্লা ইয়াকুব ও তালেবান প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা। পরে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে দুই দেশ। এ চুক্তিকে সঠিক পথে প্রথম পদক্ষেপ হিসেবে আখ্যা দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। তিনি বলেন, তুরস্কে পরবর্তী বৈঠকে এমন একটি পর্যবেক্ষণ কাঠামো গঠন করা হবে যা সীমান্তে সন্ত্রাসবাদের উৎস সুনির্দিষ্টভাবে পর্যবেক্ষণ করতে পারবে। চুক্তির মধ্যস্থতাকারী হিসেবে কাতার ও তুরস্ক দুই দেশই সন্তোষ প্রকাশ করেছে। দোহায় আলোচনার পর এক বিবৃতিতে তুরস্ক জানায়, দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পথে এটি ইতিবাচক পদক্ষেপ। পাশাপাশি সীমান্ত উত্তেজনা প্রশমনে এই সমঝোতা কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করে কাতারও। এদিকে তুরস্ক, কাতারের পাশাপাশি পাকিস্তান আফগানিস্তান চুক্তিকে স্বাগত জানায় ওমান। একই সঙ্গে কাতার ও তুরস্কের মধ্যস্থতার প্রশংসা করে দেশটি।
মার্কিন কূটনীতিক জালমে খালিলজাদ এই চুক্তিকে দোহা থেকে আসা সুখবর বলে আখ্যা দেন। তবে সাবেক মানবাধিকার মন্ত্রী শিরিন মাজারি সতর্ক করে বলেন, যুদ্ধবিরতি চুক্তিতে তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপি এর প্রসঙ্গ অনুপস্থিত, যা ভবিষ্যতে জটিলতা তৈরি করতে পারে। আগামী 25 অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে পাকিস্তান আফগানিস্তানে পরবর্তী বৈঠক বসবে, যেখানে আলোচনার দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি স্থায়ী শান্তি চুক্তিতে রূপ নিতে পারে বলে আশা করছেন বিশ্লেষকরা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়া হিন্দু ও শিখ সম্প্রদায়ের সদস্যদের দেশে ফেরার আহ্বান জানিয়েছেন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। ফেরত এলে সরকার তাদের পুরনো সম্পত্তি ও ব্যবসা ফেরাতে সহায়তা করবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। তবে তার এক বক্তব্যের ভুয়া ভিডিও নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। একসময় আফগানিস্তানে বিপুল সংখ্যক হিন্দু, শিখ ও অন্য ধর্মাবলম্বীর মানুষ থাকলেও যুদ্ধ, সংঘাত, ধর্মীয় বৈষম্য ও নিরাপত্তাহীনতার কারণে তাদের বেশিরভাগই দেশ ছাড়তে বাধ্য হন। মার্কিন সেনা প্রত্যাহারের পর আবারও ক্ষমতায় তালেবান। স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক তৎপরতাও চালিয়ে যাচ্ছে দেশটি। এবার আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়া হিন্দু ও শিখ সম্প্রদায়ের সদস্যদের দেশে ফিরিয়ে আনার আহ্বান জানান তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। সম্প্রতি দিল্লি সফরের সময় প্রতিনিধি দলকে তিনি আশ্বাস দেন, দেশে ফিরলে তাদের পুরনো সম্পত্তি ও ব্যবসা পুনরুদ্ধারে সহায়তা করবে সরকার। যে হিন্দু ও শিখ ধর্মাবলম্বীরা বিগত কয়েক দশকে ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে পাড়ি দিয়েছেন, তাদের দেশে ফিরিয়ে আনার আমন্ত্রণ জানাচ্ছি। আমি কথা দিচ্ছি, হিন্দু ও শিখরা আফগানিস্তানে ফিরলে তাদের পুরনো সম্পত্তি ফিরে পেতে এবং পুরনো ব্যবসাপাতি নিয়ন্ত্রণ নিতে সাহায্য করব। দিল্লির আফগান দূতাবাসে এই বৈঠকে উপস্থিত ছিলেন 13 জন হিন্দু ও শিখ প্রতিনিধি, যারা কয়েক দশক আগে দেশ ছেড়েছিলেন। তবে তারা জানিয়েছেন, আফগানিস্তানে এখনো ফেরার মতো নিরাপদ পরিবেশ তৈরি হয়নি। বর্তমানে পুরো আফগানিস্তানে হিন্দু ও শিখের সংখ্যা 50-এরও কম। তারা এখনো ধর্মীয় স্থাপনাগুলো কোনো মতে রক্ষা করে চলছেন। কাবুলে আছে মাত্র 2টি গুরুদুয়ারা, কার্তে পারওয়ান ও গুরু হররাই সাহিব, আর গোটা দেশে আছে একটি মাত্র হিন্দু মন্দির, আসামাই মন্দির। এদিকে মুত্তাকির সফরের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তার একটি ভিডিও, যেখানে দাবি করা হয় তিনি নরেন্দ্র মোদীকে বলেছেন আফগানিস্তানে শিব ও বিষ্ণু মন্দির তৈরি করবেন। ওই ভিডিওতে আরো বলতে শোনা যায় তিনি জয় শ্রীরাম ধ্বনিও দিয়েছেন। আফগানিস্তানকে সর্বাত্মক সহায়তা করায় মোদীর প্রতি কৃতজ্ঞতা জানাতেও দেখা যায় ভিডিওতে। তবে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো ভুয়া ভিডিও বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। ফ্যাক্ট চেকারদের মতে দাবানলের মতো ছড়িয়ে পড়া ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা। আফগান বিষয়ক বিশেষজ্ঞদের ধারণা, আন্তর্জাতিক স্বীকৃতি ও ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে তালেবান এমন বার্তা দিতে চাইছে, যেন তারা ধর্মীয় সহনশীলতার ভাবমূর্তি তুলে ধরতে পারে। ধর্মীয় সংখ্যালঘুদের ফেরার আহ্বান ও কৃত্রিম ভিডিও বিতর্ক দুটি এখন তালেবানের ভাবমূর্তির নতুন পরীক্ষা। শিউলি রোজা, সময় সংবাদ। সোশ্যালের এক পোস্টে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে মাদক চক্রের নেতা বলে অভিহিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে বোগোতাকে আর কোনো অর্থ সহায়তা বা ভর্তুকি দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। পাল্টা প্রতিক্রিয়ায় গুস্তাভো পেত্রো ট্রুথ সোশ্যালে ট্রাম্পকে অজ্ঞ বলে উল্লেখ করেন। কখনোই মাদক পাচারে জড়িত ছিলেন না বলেও দাবি করেন তিনি। দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকেই ওয়াশিংটন ও বোগোতার সম্পর্কে টানাপোড়েন চলছে। কলম্বিয়ার বিরুদ্ধে বড় শুল্ক ঘোষণা করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় রোববার ফ্লোরিডা থেকে ওয়াশিংটনের উদ্দেশ্যে ফেরার পথে একথা জানান তিনি। বোগোতাকে আর কোনো অর্থ সহায়তা বা ভর্তুকি দেবে না বলে ঘোষণা দেন ট্রাম্প। একই সঙ্গে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে অবৈধ মাদক ব্যবসার নেতা বলে অভিহিত করেন ডোনাল্ড ট্রাম্প। এতে ওয়াশিংটন ও বোগোতার সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এ ঘটনার পর পাল্টা প্রতিক্রিয়ায় পেত্রো সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পকে অজ্ঞ বলে উল্লেখ করেন। কখনোই মাদক পাচারে জড়িত ছিলেন না বলেও দাবি করেন তিনি। আরও বলেন, কলম্বো যুক্তরাষ্ট্রের প্রতি অসম্মান দেখায়নি। ট্রাম্পের ভাষায় তাদের প্রতি অবমাননাকর বলে মন্তব্য করেন পেত্রো। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, দেশটির নির্বাচিত প্রেসিডেন্টকে নিয়ে এমন মন্তব্য গোটা জাতির জন্য অসম্মানের। ট্রাম্পের কড়া পদক্ষেপ পেত্রোর জন্য রাজনৈতিক অস্ত্রেও পরিণত হতে পারে বলেও মনে করছেন অনেকে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। Altec Aluminium.
গড়ে উঠছে আগামীর শহর। আন্তর্জাতিক সময় আরও থাকছে। বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথম ও তৃতীয় স্থানে ভারত, দ্বিতীয় অবস্থানে ফের লাহোর। অত্যন্ত অস্বাস্থ্যকর বলছেন বিশেষজ্ঞ। শ্বাসকষ্ট ও হৃদরোগ বাড়ার শঙ্কা। ভেনেজুয়েলার সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই ক্যারিবীয় উপকূলে একটি সাবমেরিন লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে হামলার ভিডিও প্রকাশ করে ট্রাম্প দাবি করেন ওই সাবমেরিনে বিপুল পরিমাণ মাদক পরিবহন করা হচ্ছিল। এই ঘটনায় 2 জন নিহত হয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মাদক বিরোধী অভিযানের নামে নিরাপরাধ জেলেদের হত্যার অভিযোগ করেছে কলম্বিয়া। মার্কিন হুমকির মুখে 4টি রাজ্যে নিরাপত্তা জোরদার করেছে ভেনেজুয়েলা। স্থানীয় সময় শনিবার ক্যারিবীয় সাগরে একটি সাবমেরিন লক্ষ্য করে হামলা চালায় মার্কিন সেনাবাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হন। আটক করা হয় 2 জনকে। হামলার শিকার সাবমেরিনটিতে করে মাদক পাচার করা হচ্ছিল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাদকবাহী সাবমেরিনটি যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল দাবি করে ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, তাতে বিপুল পরিমাণ ফেন্টালিন সহ বিভিন্ন মাদক পরিবহন করা হচ্ছিল। অভিযান পরিচালিত না হলে এই মাদক ব্যবহার করে 25,000 মানুষ মারা যেত বলেও দাবি করেন তিনি। জানান, আটককৃতদের নিজ দেশ ইকুয়েডর ও কলম্বিয়ায় ফেরত পাঠানো হয়েছে। এদিকে আটক ও বিচারের প্রক্রিয়ার জন্য ফেরত পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে কলম্বিয়া ও ইকুয়েডরের সরকার। তবে মাদক বিরোধী অভিযানের নামে নিরপরাধ জেলেদের হত্যা করা হচ্ছে বলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় অঞ্চলে অন্তত 6টি নৌযান মার্কিন হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এর মধ্যে কয়েকটি ভেনেজুয়েলার। তবে নিহতদের সবাই মাদক পাচারকারী ছিল কিনা সে বিষয়ে এখনও কোনো প্রমাণ দিতে পারেনি ট্রাম্প প্রশাসন। রণতরী মোতায়েন ও মাদক বিরোধী অভিযানের নামে বিভিন্ন নৌযানে হামলার জেরে ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের দেখা দিয়েছে তীব্র উত্তেজনা। এরই মধ্যে ভেনেজুয়েলার অভ্যন্তরে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA-কে অভিযান পরিচালনার অনুমোদন দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এমন বাস্তবতায় ভেনেজুয়েলার পশ্চিমাঞ্চলীয় 4টি রাজ্যে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে মাদুরো প্রশাসন। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। চলমান উত্তেজনা নিরসনে ভেনেজুয়েলার কাছ থেকে সমঝোতার প্রস্তাব পাওয়ার দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি কারাকাস। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে প্রথম ও তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। এদিকে দ্বিতীয় অবস্থানে আবারও নাম উঠে এসেছে পাকিস্তানের লাহোরের। বায়ুমান বিষয়ক সংস্থা IQER-এর প্রতিবেদনে ভারতের দিল্লির বায়ুমান সূচক 212-তে অবস্থান করছে, যা অত্যন্ত অস্বাস্থ্যকর পর্যায়ে পড়েছে। পাশাপাশি তৃতীয় অবস্থানে ভারতের মুম্বাইয়ের বায়ুমান সূচক 163। এদিকে পাকিস্তানের লাহোরের বায়ুমান সূচক 189। স্থানীয় সময় রোববার IQER জানায়, লাহোরের বাতাসে ভাসমান সূক্ষ্ম ধূলিকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানের 22 গুণ বেশি। সূক্ষ্ম এই কণা নিঃশ্বাসের সঙ্গে রক্তে প্রবেশ করে দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট ও হৃদরোগের ঝুঁকি বাড়ানোর কারণ হতে পারে বলে বলছেন বিশেষজ্ঞরা। দীপাবলির আগেই দূষণের ছায়ায় ঢেকে গেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। শহরের আকাশ জুড়ে বিষাক্ত ধোঁয়ার চাদর আর নদীতে জমেছে সাদা ফেনা। সব মিলিয়ে পরিবেশগত সংকট চরমে পৌঁছেছে। পানি ছিটিয়ে বাসিন্দাদের একটুখানি শান্তি দেওয়ার চেষ্টা দিল্লি প্রশাসনের। ভারতের রাজধানী নয়াদিল্লির বিভিন্ন এলাকার বাতাসে সূক্ষ্ম কণার মাত্রা বিপজ্জনক হারে বেড়ে গেছে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সুরক্ষিত সীমাকে বহুগুণ ছাড়িয়ে গেছে। উৎসবের আমেজে মেতে ওঠার আগেই দম বন্ধ করা পরিস্থিতিতে নাকাল সাধারণ মানুষ। দূষণের এই বাড়তি মাত্রার পেছনে পার্শ্ববর্তী রাজ্যগুলোতে কৃষি জমির অবশিষ্ট ফসল পুড়িয়ে ফেলার প্রবণতাকে দায়ী করা হচ্ছে। আগুনের ধোঁয়া বাতাসে মিশে দ্রুত রাজধানীর দিকে প্রবাহিত হচ্ছে। এতে শ্বাসকষ্ট ও চোখ জ্বালা পোড়া সহ নানা স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। একই সঙ্গে স্কুল কলেজ বন্ধ রাখার মতো অস্থায়ী পদক্ষেপও শহরের এই সংকট মোকাবিলায় কার্যকর হয়নি। আমি একজন সাইক্লিস্ট, প্রায় 20 কিলোমিটার সাইকেল চালিয়ে এসেছি। এখন শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমার সাইনাসের সমস্যাও রয়েছে, তাই এই দূষণে শ্বাসকষ্ট আরও বেড়ে যায়। চোখেও জ্বালা পোড়া শুরু হয়। স্কুল কলেজ বন্ধ রাখা একেবারে সাময়িক সমাধান, স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। পাঞ্জাবে এখন খড় পোড়ানো শুরু হয়েছে, তাই দূষণ আরও বাড়বে। আর এসবের জন্য ভুগতে হয় এখানকার মানুষকেই। শুধু বাতাস নয়, দিল্লির প্রাণ প্রবাহ যমুনা নদীও দূষণের মারাত্মক শিকার। পরিষ্কার পানির বদলে নদীর বুকে ভেসে উঠছে সাদা বিষাক্ত ফেনার স্তর। ড্রোনে ধারণ করা চিত্রে দেখা যায় নদীর পুরো পৃষ্ঠ জুড়ে রাসায়নিক বর্জ্যের ঘন আস্তরণ, যা জলজ প্রাণী ও
ও পরিবেশের জন্য গুরুতর হুমকি তৈরি করছে। দিল্লির নাগরিকরা এখন উৎসব আনন্দের বদলে সুস্বাস্থ্যের লড়াইয়ে ব্যস্ত। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে স্থায়ী সমাধানের দাবি তুলছেন বিশেষজ্ঞরা, নয়তো আলোর উৎসবে শহরটি আরও গভীর অন্ধকারের দিকে ধাবিত হবে বলে আশঙ্কা করছেন পরিবেশ পর্যবেক্ষকরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো বিমানের রানওয়ে থেকে সাগরে পড়ে যাওয়ায় 2 জন কর্মী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন বিমানের 4 জন ক্রু সদস্য। স্থানীয় সময় সোমবার ভোর 4টায় এই ঘটনা ঘটে। হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের দুবাই থেকে আগত একটি এমিরেটস বোয়িং 747 কার্গো বিমান রানওয়ে থেকে পিছলে সাগরে পড়ে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিহত 2 জন কর্মী বিমানেই ছিলেন না, তারা একটি পেট্রোল গাড়িতে ছিলেন যা বিমান পড়ার সময় সঙ্গে সঙ্গে পিছলে পড়েছিল। একজনকে ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয় আর অপরজনকে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়। বিমানবন্দরের উত্তর রানওয়ে বন্ধ রাখা হয়েছে। ঘূর্ণিঝড় ফেংশেনের প্রভাবে ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে ফিলিপিন্সের মধ্যাঞ্চল। স্থানীয় সময় রোববার সকালে রাবার বোটে করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে শতাধিক বাসিন্দাকে। টানা বৃষ্টিতে ডুবে গেছে রাস্তাঘাট, বিচ্ছিন্ন হয়ে পড়েছে নিম্নাঞ্চল। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় ফেংশেন ঘন্টায় সর্বোচ্চ 65 কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে। দমকা হওয়া ঘন্টায় 90 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উপকূলীয় নিম্নাঞ্চলের বাসিন্দাদের আগাম প্রস্তুতি নিতে এবং জেলেদের সমুদ্রে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে। সময় 3 বছর মেয়াদে 5 লাখ শ্রমিক নেবে ইতালি। স্পন্সর ভিসার মাধ্যমে আবেদনের প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী 23 অক্টোবর থেকে। ক্লিক ডে অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারিতে। প্রথমবারের মতো এবং প্রতিবারের মতো এবারও সক্রিয় দালাল চক্র, তাই বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ইতালি প্রবাসীরা। হাসান মাহমুদের তথ্যচিত্রের রিপোর্ট। বিশ্বের অন্যতম শিল্প ও পর্যটন নির্ভর দেশ ইতালি তাদের শ্রমবাজারের ঘাটতি পূরণের লক্ষ্যে এবার 3 বছর মেয়াদী 5 লাখ শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্পন্সর ভিসায় শ্রমিক নেওয়ার আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 23 অক্টোবর থেকে। বিশ্বের নন ইউরোপিয়ান 38টি দেশ থেকে কর্মী নেবে ইতালি সরকার। 23 অক্টোবর সকাল 9টা থেকে আগামী 7 ডিসেম্বর পর্যন্ত আগাম ফর্ম পূরণের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। অন্যান্য বছরের চেয়ে এবার এই আবেদন প্রক্রিয়ায় জটিল আইন প্রণয়ন করায় দক্ষ ব্যক্তি এবং সঠিক মালিক ছাড়া আবেদন করা অনেকটাই কঠিন। তবে দালাল চক্রের খপ্পর থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দালাল থেকে সাবধান থাকবেন, কারণ এই দেশে গভর্নমেন্ট জর্জা মেলোনি অত্যন্ত কঠিন আইন করছে যে মালিকদের ব্যাপারে, মালিকদের প্রত্যেক মালিকের ডকুমেন্ট 100% ওকে থাকলে ভিসা দিবে, না হলে দিবে না। ভালো মানুষ, ভালো এজেন্সি হোক আর ভালো লোক যারা এগুলি কোয়ালিফাইড লোক, ওদেরকে ফলো করবেন, আদারওয়াইজ অন্য কাউকে বিশ্বাস করবেন না। ইতালিতে শ্রমিক ঘাটতি লেগে আছে। 2023 থেকে 2025 সাল পর্যন্ত 3 বছরে 4,52,000 এবং পরে কোটা বাড়িয়ে তা 5 লাখের মতো করা হয়েছিল। 2026 সালের জন্য আবেদনকারীদের ক্লিক ডে অনুষ্ঠিত হবে 12 জানুয়ারি, 9 ফেব্রুয়ারি, 16 ফেব্রুয়ারি এবং 18 ফেব্রুয়ারি। আগাম ফর্ম পূরণকারীরা ওই দিন সকাল 9টায় ক্লিক করে তাদের আবেদন পাঠাতে পারবেন সুনির্দিষ্ট পোর্টালে। এবার স্বয়ংক্রিয়ভাবে মালিক এবং শ্রমিকের তথ্য যাচাই করে সঠিক ব্যক্তিদের ভিসার অনুমতিপত্র দেয়া হবে। ফলে বাংলাদেশিদের জন্য ঢাকায় ভিসা প্রাপ্তির ক্ষেত্রে হয়রানির শিকার হতে হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, ইতালি। মালদ্বীপে হয়ে গেল বহুদেশীয় বহুমাত্রিক ভাষা ও সংস্কৃতি উৎসব 2025। বাংলাদেশ সহ সংস্কৃতি উপস্থাপন করে। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে রিপোর্ট। রাজধানী মালেতে হাজারো মানুষের ভিড়, সবাই এসেছেন বহুদেশীয় এবং বহুমাত্রিক ভাষা ও সংস্কৃতি উৎসব 2025-এ। এক্সেল ইন্টারন্যাশনাল স্কুল মালদ্বীপের এই আয়োজনে বাংলাদেশ সহ বিশ্বের মোট 17টি দেশ তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি উপস্থাপন করে। অনুষ্ঠানের সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এ সময় দর্শনার্থীরা বাংলাদেশি ঐতিহ্যবাহী পণ্য ও সংস্কৃতির প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন। আয়োজকদের প্রত্যাশা, এতে শিক্ষার্থীরা ভাষা বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে আগ্রহী হবে এবং বিভিন্ন দেশের সংস্কৃতি সম্পর্কে আরও সচেতন হবে।
উৎসবে বাংলাদেশের স্টল পরিদর্শন করেন দেশটিতে নিযুক্ত হাই কমিশনার। তিনি বলেন, দেশের সংস্কৃতিকে নতুন প্রজন্ম ও বিদেশিদের কাছে তুলে ধরার মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি বিদেশিদের মাঝে যেমন পরিচয় লাভ করবে, তেমনি মালদ্বীপে বাংলাদেশের ভাবমূর্তিও উজ্জ্বল হবে। আমরা এই এক্সিবিশনগুলো, এই যে বাংলাদেশের যে পাবলিক ডিপ্লোমেসি, আমাদের যে কালচারাল ডিপ্লোমেসির একটা অংশ, আমরা আমাদের কালচারকে, আমাদের সংস্কৃতিকে আমরা আরো বেশি উত্তরোত্তর সব জায়গায় ছড়ানোর চেষ্টা করব। মালদ্বীপে বাংলাদেশের বিষয়ে একটা যেন পজিটিভ ধারণা তৈরি হয় আমাদের সংস্কৃতির মাধ্যমে, সেই কাজটা আমরা করতে চেষ্টা করব। পুরো আয়োজনে বাংলাদেশিদের প্রাধান্য থাকায় আয়োজনটি পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। ভবিষ্যতেও বাংলাদেশ এমন বৃহৎ আন্তর্জাতিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সময় সংবাদ, মালদ্বীপ। শীত সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতে নানা উৎসব আয়োজন করে থাকেন প্রবাসী বাংলাদেশিরা। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে বিশ্বের সবচেয়ে বড় কাঠের তৈরি প্রমোত্তরীতে এক মিলন মেলার আয়োজন করা হয়। দুবাইয়ের বিখ্যাত গোলসুকের বাংলাদেশি ব্যবসায়ীরা এই মিলন মেলার আয়োজন করেন। দুবাই থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। দুবাইয়ের বুক চিরে বয়ে চলা ক্রিক নদী দেশটির পর্যটন শিল্পের অন্যতম নিদর্শন। শীত মৌসুমে এই নদীতে পর্যটকদের অন্যতম বিনোদন হয়ে ওঠে ক্রুজ ভ্রমণের মাধ্যমে দুবাইয়ের সৌন্দর্য দেখা। নানা দেশের পর্যটকদের সাথে এখানে বাংলাদেশিদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। এবার সেই বিখ্যাত ক্রিক নদীতে দুবাইয়ের রাতের সৌন্দর্য উপভোগ করতে দুবাই গোলসুকের গোল ব্যবসায়ীরা আয়োজন করে মিলন মেলা ও সাংস্কৃতিক উৎসব। এই আয়োজনে মধ্যপ্রাচ্যের সংস্কৃতি ও বাংলাদেশের সংস্কৃতির সংমিশ্রণে হয়ে ওঠে এক রোমাঞ্চকর মুহূর্ত। এই নৌকার ভ্রমণ অনেক ভালো লাগছে। লঞ্চের মধ্যে এটা ঐতিহাসিক একটা লঞ্চ এবং ঐতিহাসিক একটা সমুদ্র। আমরা বছরে 2-3 বার আমরা করতে থাকি। অনুষ্ঠানটা আমাদের ভালো লাগে, একটা আয়োজন, সবাই একসাথে হয়, ঘুরে 2-2.5 ঘন্টা। ব্যবসায়ীরা যে একত্রিত করে এখানে একটা গেট টুগেদার বলেন বা আনন্দ ভ্রমণ বলেন, এটা আরো ব্যবসায়ী লোক উৎসাহিত হবে। প্রায় 5 শতাধিক সাধারণ প্রবাসী ও ব্যবসায়ীর অংশগ্রহণে নৌ ভ্রমণে ব্যবহার করা হয় বিশ্বের সবচেয়ে বড় কাঠের বোট, যা স্থানীয়ভাবে ক্রুজ নামে পরিচিত। রাতের অন্ধকার ভেদ করে সুসজ্জিত এই ক্রুজ নিয়ে 5 শতাধিক অভিযাত্রী ক্রিক নদীর দুই পাড়ে দুবাইয়ের মনোরম দৃশ্য অবলোকন করে। সেই সাথে দেশীয় খাবারের আয়োজন ছিল মিলন মেলার অন্যতম আকর্ষণ। আমরা এই যে একজন এক দিকে থাকে, ব্যবসা করে, বাট এখানে আজকে ধরো 400-500 মানুষ আমরা একসাথে হয়েছি, একজনের সাথে একজনের দেখা হইলো, সাক্ষাৎ হইলো, সবকিছু এরকম একটা আনন্দ ভবন আর কি। এখানে যতগুলো গোল্ড উদ্যোক্তা আছে সবাই আমরা দাওয়াত করছি, সবাইকে একবেলা খাওয়ানো, সবাই একসাথে বসে একবেলা খাবো, এটাই আমাদের উদ্দেশ্য। ভিসা জটিলতা সহ নানা সংকটময় মুহূর্তে এই মিলন মেলা খানিকটা মানসিক চাপমুক্ত করেছে তাদের। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। পর্তুগালে বোরকা নিষিদ্ধ করে প্রস্তাবিত বিলে অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। 17 অক্টোবর বিতর্কিত বিলের অনুমোদন দেয় পর্তুগালের পার্লামেন্ট। জন্মর সম্মুখে মুখ ঢেকে বোরকা পরা নিষিদ্ধ করার প্রস্তাব আনে বিরোধী দলীয় কট্টর ডানপন্থী দল সেগা। বিলটি আইন হিসেবে পাশ হলে দেশটিতে নিষিদ্ধ হবে মুখ ঢেকে বোরকা পরা, এমনকি থাকছে শাস্তির বিধানও। তবে ফ্লাইট, কূটনৈতিক প্রাঙ্গণ ও উপাসনালয়ে এর আওতামুক্ত থাকবে। বিলটির মাধ্যমে মূলত পর্তুগালে বসবাসরত মুসলিম নারীদেরকেই টার্গেট করা হয়েছে বলে মনে করছেন দেশটির মুসলিম কমিউনিটি। দেখছেন আন্তর্জাতিক সময়। ফ্রান্সের বিখ্যাত লুভর মিউজিয়ামে ডাকাতির ঘটনা ঘটেছে। 9টি মূল্যবান অলংকার নিয়ে পালিয়ে গেছে ডাকাত দল। দেশটির সংস্কৃতি মন্ত্রী জানিয়েছে, এই ঘটনায় কেউ হতাহত হয়নি। দোষীদের খুঁজে বের করতে অভিযানে নেমেছে পুলিশ। জাদুঘরটি সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। মাত্র 4 মিনিটের ব্যবধানে বিখ্যাত লুভর মিউজিয়ামের কড়া নিরাপত্তা ভেদ করে 9টি অমূল্য অলংকার নিয়ে পালায় একদল ডাকাত। তৎক্ষণাৎ সেখানে পৌঁছায় ফ্রান্সের পুলিশ বাহিনী। তাদের ধারণা, দর্শনার্থীদের জন্য খোলার পর ভবনের জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে ডাকাতেরা। তাদের ব্যবহৃত একটি ভাঙা জানালাও তদন্তকারীদের চোখে পড়ে। পুলিশ বলছে, লুভের বাইরে থাকা ক্রেন ব্যবহার করেই ওপরে উঠেছে অনুপ্রবেশকারীরা। চুরির পর মোটরসাইকেলে করে পালিয়ে যায় তারা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানা যায়, ডাকাত দলটি স্থানীয় সময় সকাল 9:30টায় আক্রমণ করে। এ সময় তারা ফ্রেঞ্চ ক্রাউন জুয়েলসের আবাসস্থল গ্যালারি ডি অ্যাপোলন বিল্ডিংয়ে প্রবেশ করে। তবে কোন কোন গয়না চুরি হয়েছে সে বিষয়ে এখনো কিছু বলা হয়নি। ফরাসি সংস্কৃতি মন্ত্রী রাচিদা দাতির দাবি, এটি কোনো পেশাদার দলের কাজ। এই ডাকাতির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা চলে আসি। এই অপারেশনটি প্রায় 4 মিনিট স্থায়ী হয়েছিল, যা খুবই দ্রুত। আমাদের বলতে হবে এরা পেশাদার ডাকাত চক্র। এ ঘটনায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয় জাদুঘর। তবে চুরি করা অলংকার বিক্রি করতে হিমশিম খাবে অপরাধীরা বলে ধারণা বিশ্লেষকদের। তাদের মতে অলংকারগুলো অমূল্য। সকলের মধ্যে পরিচিত ও জনপ্রিয় এই জিনিসগুলো বিক্রি করতে গেলে তা পুলিশের গোচরে আসবে বলে মনে করছেন তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। শতাব্দী পুরানো শিল্পকর্ম আর অসাধারণ স্থাপত্যশৈলীর সংগ্রহ সব মিলিয়ে ইতিহাসের পাতায় উজ্জ্বল এক নাম লুভার মিউজিয়াম। ফ্রান্সের প্যারিসে অবস্থিত এই জাদুঘরে আছে লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা থেকে শুরু করে প্রাচীন মিশরে তৈরি ভাস্কর্য সহ অন্তত ৩৮,০০০ শিল্পকর্ম ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ৭২,৭৩৫ বর্গমিটার এলাকা জুড়ে অবস্থিত এই জাদুঘর বছরের পর বছর ধরে ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্ববাসীর সামনে তুলে ধরছে। একসময়কার রাজকীয় প্রাসাদ আজ রূপ নিয়েছে বিশাল এক সংগ্রহশালায়। রাজা রানী আর রাজপুত্র রাজকন্যারা যে ইমারতের আনাচে কানাচে ঘুরে বেড়াতো, তা এখন সাধারণ দর্শনার্থীদের পদচারণায় মুখর। বিশ্বের সবচেয়ে বড় জাদুঘর লুভার মিউজিয়ামের ঐতিহাসিক গুরুত্ব তাই এখনও অদ্বিতীয়। 1546 সালে রাজা প্রথম ফ্রান্সিস লুভারকে রাজপ্রাসাদ হিসেবে ব্যবহার করতে শুরু করেন। এরপর থেকে পর্যায়ক্রমে এটি ফরাসি রাজাদের প্রাসাদ হিসেবে ব্যবহৃত হতে থাকে। 1642 সালে চতুর্দশ লুইস লুভারকে রাজসংগ্রহ প্রদর্শনীর জন্য ছেড়ে দেন। পরে 18 শতকে লুভারকে জাদুঘর হিসেবে ব্যবহার করা শুরু হয়। 1793 সালে ফরাসি বিপ্লবের সময় চতুর্দশ লুইস ও তার স্ত্রীকে লুভার সংলগ্ন টুইলারিস প্রাসাদে হত্যা করা হয়। সে বছরই আগস্টের ন্যাশনাল অ্যাসেম্বলির নির্দেশে লুভারকে জাদুঘর হিসেবে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। 537টি চিত্রকর্ম নিয়ে আনুষ্ঠানিকভাবে গণজাদুঘর হিসেবে যাত্রা শুরু করে লুভার। বর্তমানে লুভারে আছে প্রায় ৩৮,০০০ শিল্পকর্ম ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যার মধ্যে রয়েছে চিত্রকর্ম, ভাস্কর্য এবং প্রত্নতাত্ত্বিক সামগ্রী। রয়েছে লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা এবং ক্লদ মনের গ্ল্যাকন্স বগিভাল সহ অসংখ্য বিখ্যাত চিত্রকর্ম। প্রাচীন গ্রিক ভাস্কর্য ভিনাস দে মিলো, গ্রিক দেবী নাইকের এক অসাধারণ মূর্তি উইংড ভিক্টোরি অফ সামোথ্রেস সহ ফেরাউনের যুগের মমি, প্যাপিরাস পাণ্ডুলিপি ও বিভিন্ন দেবদেবীর মূর্তি দেখা মিলবে এই জাদুঘরে। দেখা যাবে ইসলামিক স্থাপত্য, ক্যালিগ্রাফি, সিরামিক, ধাতব শিল্প সহ নানা ঐতিহ্যবাহী নিদর্শন। এখানে রয়েছে মেসোপটেমিয়া, পারস্য, রোমান ও এত্রুস্কান সভ্যতার অসংখ্য নিদর্শনও। ভবনটির নিজস্ব ইতিহাস, অসাধারণ স্থাপত্য এবং বিশাল সংগ্রহের জন্য দর্শনার্থীদের কাছে জনপ্রিয় লুভার মিউজিয়াম। ৭২,৭৩৫ বর্গমিটার এলাকা জুড়ে অবস্থিত এই বিশালাকার সংগ্রহশালা বছরের পর বছর ধরে ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে বিশ্ববাসীর সামনে তুলে ধরছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে হয়ে গেল সবচেয়ে ভারী কুমড়ার উৎসব। ৫৪৬ কিলোগ্রামের বিশালাকার কুমড়া এনে বিজয়ী হয়েছেন এক কৃষক। শরতের এই উৎসব এখন পোল্যান্ডের নতুন আকর্ষণ। একে একে নিয়ে আসা হয় বিশাল আকারের কুমড়া। সেগুলো পাশাপাশি রেখে দেন আয়োজকরা, যা দেখতে ভিড় করেন দূর দূরান্ত থেকে ছুটে আসা দর্শনার্থী। পোল্যান্ডে অনুষ্ঠিত হলো সবচেয়ে ভারী কুমড়ার প্রতিযোগিতা। শরতের এই উৎসব মাতিয়ে তুলেছে ওয়ারশো শহর। কৃষকরা বলছেন ভালো বীজ, উর্বর মাটি আর সৌভাগ্যই বিশাল কুমড়া ফলানোর রহস্য। এই প্রতিযোগিতায় অংশ নেন দেশের নানা প্রান্ত থেকে আগত কৃষকরা। এটি একটি পোলিশ রেকর্ড। আমার দ্বিতীয় বৃহত্তর কুমড়া ছিল ৩৩০ কেজি এবং সামগ্রিকভাবে আমি ৬ বছর ধরে কুমড়া চাষ করছি। প্রতি বছর আমার আরো বড় কুমড়া হয়েছে। ভালো বীজ, খুব ভালো মাটি এবং ভাগ্য সহায়তা করেছে। কুমড়ার বিশাল আকার ও রঙে মুগ্ধ দর্শনার্থীরাও দিনভর ছবি তুলেছেন।
শীতের শুরুতে এমন আয়োজন যেন পোল্যান্ডের শরতে রং ছড়িয়েছে নতুন আনন্দে। এই ধরনের কুমড়োর জন্য অনেক সময় এবং নিষ্ঠার প্রয়োজন। আমাদের প্রায় প্রতিদিনই এর যত্ন নিতে হয়। সকালে আমরা ঘুম থেকে উঠে কুমড়ো খুলে দেখি সবকিছু ঠিক আছে কিনা, কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। সন্ধ্যায় আমরা এটি ঢেকে রাখি যাতে রাতে উষ্ণ থাকে। ওয়ারশুতে আয়োজিত এই প্রতিযোগিতায় কৃষক প্রজেমিস্লাভ গ্রুচালা জিতেছেন ক্লেমেন্টিনা নামের কুমড়া নিয়ে, যেটির ওজন 546 কিলোগ্রাম। শিউলি রোজা, সময় সংবাদ। মেক্সিকো অনুষ্ঠিত হলো বার্ষিক জম্বি ওয়াক। স্থানীয় সময় শনিবার রাজধানী মেক্সিকো সিটিতে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন হাজার হাজার মানুষ। বৈচিত্র্যময় পোশাক ও ভৌতিক সাজে নিজেদের তুলে ধরেন উৎসবে। উচ্ছ্বাসে মাতেন দর্শনার্থীরাও। প্রথম দেখাতে মনে হতে পারে এটা ট্রেন টু বুসান, ডন অব দ্য ডেড, ওয়ার্ল্ড ওয়ার জেডের মতো ভৌতিক কোনো সিনেমার দৃশ্য, কিন্তু এটা কোনো সিনেমার দৃশ্য নয়। মেক্সিকোয় জম্বি ওয়াক উৎসবে নিজেদের এভাবেই তুলে ধরেন অংশগ্রহণকারীরা। স্থানীয় সময় শনিবার রাজধানী মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত বার্ষিক এই জম্বি ওয়াকে অংশ নেন হাজার হাজার মানুষ। তাদের ভৌতিক সাজ আর নিখুঁত মেকআপে পুরো শহর পরিণত হয় এক ভয়ঙ্কর পরিবেশে। ছোট বড় সব বয়সী মানুষ মেতে ওঠেন এই উৎসবে। অংশগ্রহণকারীরা নাচ সহ বিভিন্ন অঙ্গভঙ্গি করে আনন্দে মাতান দর্শনার্থীদের। বছরব্যাপী অপেক্ষার পর ভয়ঙ্কর সুন্দর এমন আয়োজন দেখতে পুরো পরিবার নিয়েও আসেন অনেকে। উৎসবে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শনার্থীরা। এটা একদিনের জন্য আয়োজন হলেও এর পেছনে আয়োজকদের বহুদিনের পরিশ্রম জড়িয়ে আছে। এই অনুষ্ঠানে প্রসাধনী আর বৈচিত্র্যময় পোশাকে নিজেদের ভিন্ন ভিন্ন আঙ্গিকে ফুটিয়ে তুলতে অনেক শ্রম দিতে হয়, যে কারণে এই আয়োজন আমাকে বেশি আকৃষ্ট করে। এখানে এক ধরনের শ্রদ্ধা ও সৌহার্দ্যের পরিবেশ থাকে। অনেকে এমন চমৎকার সব পোশাক পরিধান করেন যে ছবি তুলতে মন চায়। যদিও এটা পুরোপুরি মেক্সিকোর ঐতিহ্য নয়, এমন আয়োজন সত্যিই দারুণ। জম্বি ওয়াক প্রথম শুরু হয় 2001 সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো শহরে। পরে এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ব্রাজিল সহ বিশ্বের বিভিন্ন দেশে এখন এটি নিয়মিত আয়োজনে পরিণত হয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দফায় দফায় হামলার পর ফের যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা ইসরায়েলের। গাজায় দখলদার বাহিনীর হামলায় অন্তত 44 ফিলিস্তিনি নিহত। ত্রাণবাহী ট্রাক প্রবেশেও নিষেধাজ্ঞা। রাশিয়ার গ্যাস কেন্দ্রে ইউক্রেনের ড্রোন হামলা। দোনেস্কের আরেকটি এলাকা দখল রুশ বাহিনীর। কিয়েভকে টমাহক মিসাইল দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র, ফক্স নিউজকে ট্রাম্প। এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ চীনের। ন্যাশনাল টাইমস সেন্টারের তথ্য চুরি। বিদ্যুৎ সরবরাহ, যোগাযোগ সহ বিভিন্ন খাতে বিশৃঙ্খলার শঙ্কা বেইজিংয়ের। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন তুষার আহমেদ ইমন। ধন্যবাদ সাদিক ইমন। সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।